বিসমিল্লাহির রহমানির রহিম। ক্লাসের শুরুতে সকলকে আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গোলজারবাগ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে একগুচ্ছ গোলাপের শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখছো এবং চর্চা করছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে মরণঘাতী করোনা ভাইরাসের কারণে স্কুলে আসতে পারছি না, সেই করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তোমরা ঘরের বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে এবং 2-3 ঘন্টা পর পর সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটি সমস্যার মধ্যে আছি, সেটি হচ্ছে মাদক। আমি মাদক নিয়ে এর আগের ক্লাসগুলোকেও বলেছি, এখনো বলছি, এটা একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। তাই এই সামাজিক ব্যাধির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সকলকে সচেতন থাকতে হবে, নইলে যুব সমাজ নষ্ট হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাদক দ্রব্যের মধ্যে বলতে প্রথমে আমরা সিগারেটের কথা বলি। সেখান থেকেই আস্তে আস্তে করে আমরা বিভিন্ন মাদক আসক্ত হয়ে পড়ি। তাই এই সিগারেটের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সচেতন থাকতে হবে। আমরা একে অপরের যারা সিগারেট আসক্তি তাদের থেকে দূরে থাকব এবং এই সিগারেটের যে ধোঁয়া, সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, আমাদের ফুসফুসকে নষ্ট করে ফেলে। তাই আমরা এসে সবাই মিলে বলি মাদককে না বলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার পরিচয় জেনে নাও। আমি মোসাম্মদ লাইলা পারভীন, সহকারী শিক্ষক, গোলজারবাগ উচ্চ বিদ্যালয়, রাজশাহী বোর্ড, রাজশাহী। আমি আজ তোমাদের 8ম শ্রেণীর বাংলা প্রথম পত্র পড়াবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে অনেকগুলো তোমরা ছবি দেখতে পাচ্ছ। দেখো ছবিতে আমরা কাদেরকে দেখছি। দেখো, ইনি হচ্ছে সিস্টার নিবেদিতা। ইনি 1867 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, 1911 সালে মৃত্যুবরণ করেন। আশালতা সেন, ইনি 1894 সালে জন্মগ্রহণ করেন এবং 1986 সালে মৃত্যুবরণ করেন। ইনি নীলা রাগ, 1900 সালে জন্মগ্রহণ করেন এবং 1970 সালে মৃত্যুবরণ করেন। দেখো, প্রীতিলতা ওয়াদ্দেদা, ইনি 1911 সালে জন্মগ্রহণ করেন এবং 1932 সালে মৃত্যুবরণ করেন। তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগছে, তারা কে? তারা কে? তারা হচ্ছে বিভিন্ন সময়ের আন্দোলনকারী নারী। তাই আজ তোমাদের আমি নারী কবিতা পড়াবো, লিখেছেন কাজী নজরুল ইসলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নারী কবিতাটি পড়লে যা শিখতে পারবো, বলতে পারবো, লিখতে পারবো, তা হচ্ছে যে কাজী নজরুল ইসলামের সংক্ষিপ্ত পরিচয় উল্লেখ করতে পারবো, নতুন শব্দগুলো বাক্যে প্রয়োগ করতে পারবো, নারী কবিতাটি শুদ্ধ উচ্চারণে আবৃত্তি করতে পারবো, মানব সভ্যতা নির্মাণে পুরুষ ও নারীর যৌথ ভূমিকা বিশ্লেষণ করতে পারবো। শিক্ষার্থীবৃন্দ, আমরা যে নারী কবিতাটি পড়ছি, তার কাজী নজরুল ইসলাম এই নারী কবিতার মধ্যে কি বলতে চেয়েছেন তার একটু ভাবার্থ জেনে নিন। নারী কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে সংকলিত। সাম্যবাদী কবি নরনারী উভয়কে সমান মানুষ হিসাবে দেখেছেন। তিনি জগতে নর নারীর সমান অধিকারের কথা বলেছেন। তার মতে পৃথিবীতে মানব সভ্যতা নির্মাণে নারী ও পুরুষের অবদান সমান। কিন্তু ইতিহাসে পুরুষের অবদানের কথা যত বলা হয়েছে, কিন্তু নারীর অবদানের কথা ততটা বলা হয়নি। কিন্তু এখন দিন এসেছে সমান অধিকারের। তাই নারীর উপর নির্যাতন চলবে না, তার অধিকার ক্ষুণ্ণ করা চলবে না। নারী পুরুষ সবাইকে সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে হবে সম্মিলিতভাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই নিজ নিজ বাসায় আছো, তাই এই
নারী কবিতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে বুঝে 4-5 বার পড়ে নিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু কবি পরিচিতি জেনে নিই। এখানে যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, নিশ্চয়ই চিনতে পারছো, ইনি কাজী নজরুল ইসলাম। তিনি কত সালে জন্মগ্রহণ করেন? দেখো, 1899 খ্রিস্টাব্দের 24শে মে বর্ধমান জেলার আসানসোল মহকুমায় জন্মগ্রহণ করেন। দেখে, প্রথম মহাযুদ্ধে শুরু হলে তিনি বাঙালি পঠনে যোগদান করেন। তিনি আত্মনিয়োগ করেন, কলকাতায় সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। তাকে কেন বিদ্রোহী কবি বলা হয়? তাই দেখি আমরা। পরাধীনতা, অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে বিদ্রোহী কবি বলা হয়। নাগরিকত্ব, তিনি কত সালে নাগরিকত্ব পায় একটু দেখে নিই। 1972 সালে কবিকে ঢাকায় নাগরিকত্ব প্রদান করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন একটু দেখে নিই। 1976 সালে 29শে আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। এসো তার উল্লেখযোগ্য রচনাবলীগুলোর সাথে পরিচিত হই। প্রথম হচ্ছে প্রলয় শিখা, অগ্নিবীণা, সিন্ধু হিন্দোল, বিষের বাসী, আর হচ্ছে রক্তিম বীণা। তাহলে আমরা এখান থেকে কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করলেন, কত সালে মৃত্যুগ্রহণ করলেন, কত সালে নাগরিকত্ব পেলেন, এবং তাকে কেন বিদ্রোহী কবি বলা হয়, এবং তার উল্লেখযোগ্য গ্রন্থগুলির নাম জানলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসো একটি একক কাজ নাও। কাজী নজরুল ইসলামের বিখ্যাত 4টি গ্রন্থের নাম দেখো, নিশ্চয় তোমরা গ্রন্থগুলির নাম লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নারী যে কবিতাটি পড়লাম, ভাবার্থ জানলাম, সেখান থেকে তোমাদের জন্য আমি কিছু নতুন শব্দ নিয়ে আসছি। এসব আমরা শব্দের অর্থগুলো জেনে নিই। সাম্য শব্দটির অর্থ কি? সাম্য শব্দটির অর্থ হচ্ছে সমতা বা সকলের জন্য সমান অধিকার। মহিমান শব্দের অর্থ কি? মহিয়ান শব্দটির অর্থ হচ্ছে সুমহান। এখানে মহিমান্বিত অর্থে ব্যবহৃত হয়েছে। রণ শব্দটির অর্থ কি? রণ শব্দটির অর্থ হচ্ছে যুদ্ধ বা লড়াই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর একটি শব্দ তোমরা দেখতে পাচ্ছ, রচা শব্দটির অর্থ কি? রচনা করা হয়েছে এমন বা সৃষ্টি করা হয়েছে এমন। পীড়ন শব্দটির অর্থ কি? অত্যাচার, নির্যাতন, শারীরিক কষ্ট প্রদান। পীড়া শব্দটির অর্থ কি? পীড়া শব্দটির অর্থ হচ্ছে যন্ত্রণা, কষ্ট, বেদনা। তাহলে অর্থগুলো, শব্দের অর্থগুলো জানতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখো দুইজনের ছবি দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে জগদীশ চন্দ্র বসু এবং এখানে মেরি কুরি। এখানে একটা দাঁড়িপাল্লা দেওয়া আছে। দেখো, দুইজনকে নারী এবং পুরুষ দুইজনকে সমান করা হয়েছে, দেখানো হয়েছে। দেখো, আমরা কাজী নজরুল ইসলামের সেই নারী কবিতাটির ভেতরে কি বলা হয়েছে আমরা এখন ছবি দেখবো, আর সেই কবিতাটিকে বিশ্লেষণ করে বলবো। সাম্যের গান গাই, আমার চোখে নারীর পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। অর্থাৎ পৃথিবীতে যত কিছু সৃষ্টি হয়েছে ভালো এবং কল্যাণকর, সবই অর্ধেক অবদান হচ্ছে নারীর আর অর্ধেক হচ্ছে পুরুষের। শিক্ষার্থীবৃন্দ, আমরা আর একটি ছবি দেখতে পাচ্ছি। দেখো, এটা বিশ্বের মানচিত্রের ছবি। এখানে দেখো, পুরুষ এবং নরের পাশাপাশি চলছে। বিশ্বের যা কিছু এলো, পাপ, তাপ, বেদনা, অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। পৃথিবীতে যা এসেছে, পাপ, পুণ্য, যা ভালো মন্দ যেটাই হয়েছে নাকি, সবটার মধ্যেই অর্ধেক অবদান নারী এবং অর্ধেক অবদান নরের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আর একটি ছবি দেখছি। দেখো, ছবিটি একটা কোনো জায়গায় অভিযানের ছবি। সেই অভিযানের নারী পুরুষের অবদানের কথা বলা হয়েছে। জগতের যত বড় বড় জয়
বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। এটা যত বড় বড় জয় হয়েছে, যত বড় বড় অভিযান চালানো হয়েছে, তাতে ত্যাগ মহিলাদের বা নারীদের ত্যাগের মাধ্যমে সম্ভব হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, একটা যুদ্ধক্ষেত্রে আমরা ছবি দেখতে পাচ্ছি। দেখো, কোন রানে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। কত নারী দিল স্মৃতির সিঁদুর, লেখা নাই তার পাশে। যত কিছু অবদান আছে তার পুরুষের কথা বলা হয়েছে, কিন্তু নারীদের কথা বলা হয়নি। এখানে নারীদেরকে বঞ্চিত করা হয়েছে। শিক্ষার্থীরা এখানে একটা স্থির ছবি দেখতে পাচ্ছ। এখানে দেখো, নারী পুরুষের সেবা করছে। দেখো, কত মাতা দিল হৃদয় উপাড়ি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভে গায়ে লেখা রয়েছে কেবা। মানে এখানে বলতে চাইছে যে কোন এত সেবা নারীরা দিল, এত ভালোবাসা দিল, তারপরে এখানে কিন্তু কোনো স্তম্ভে তাদের নাম লেখা নেই। দেখো, এখানে একটা বিজয় নিশানের কথা দেখা যাচ্ছে। একটা তরবারি নিয়ে একজন পুরুষ যাচ্ছে, আর পাশে মহিলা আছে। দেখো, ছবিটা দেখতে পাচ্ছি। কোনো কালে একা হয়নি কো জয়, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। যে তরবারি, পুরুষের তরবারি এমনিতে জয় হয়নি, এই নারীর প্রেরণা, নারীর শক্তির কারণেই তারা জয় করতে পেরেছে। এটা নারীদের সমান অবদান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আরেকটি ছবি দেখতে পাচ্ছ, যে নারীরা সেবা করছে দাসী হিসাবে। দেখো, এখানে সে যুগ হইয়াছে বাসী, যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা ছিল দাসী। পুরুষরা দাসী ছিল না, দাস ছিল না, দাসী ছিল নারীরা। কিন্তু এখন সেই যুগ আর নেই, সে যুগ চলে গেছে। এখানে দেখো, ছবিতে কি দেখতে পাচ্ছ, যে নারীদের হাতের বাঁধন ছিঁড়ে ফেলেছে। অর্থাৎ নারীরা আর বন্দী থাকতে চায় না, মুক্ত হতে চাই। তাই দেখো, বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি, কেউ রইবে না বন্দী কাহারও, উঠিয়াছে ডঙ্কাবাজি। এখন সবাই প্রতিবাদ করতে শিখেছে, নারীরা প্রতিবাদ করতে শিখেছে, আর বন্দী থাকতে চাই না, সমান অধিকার চাই। এখানেও দেখো, একটি সুন্দর ছবি দেখতে পাচ্ছ। এখানে নারীরা বোরখার ভিতর এক জায়গায় ছবি। এখানে শিকল বাঁধা আছে, পুরুষরা এর ভেতর আটকা জেলের মধ্যে। দেখো, এখানে বলা হচ্ছে, নর যদি রাখে নারী বন্দী, তবে এর পরযুগে আপনারে রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভোগে, যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেয় তোমাকেই। অর্থাৎ পুরুষরা যতই নারীদেরকে অত্যাচার করুক, পীড়ন করুক, একসময় পুরুষরাও এই পীড়নের মধ্যে পড়বে। সেটাই এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে আরো ছবি দেখতে পাচ্ছি। এই যে বিশ্বের ক্ষমতা নারীর ছবি দেখতে পাচ্ছি। দেখি, একই টাইনের ইলিনর, ইনি জন্মগ্রহণ করেছেন 1122 সালে, আর মৃত্যুবরণ করেছেন হলো 1224 খ্রিস্টাব্দে। ইসাবেলা, ইনি 1851 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন এবং 1504 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন। রাশিয়ার ক্যাথেরিন, ইনি জন্মগ্রহণ করেছেন 1729 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেছেন 1796 খ্রিস্টাব্দে। ইনি রানী ভিক্টোরিয়া, ইনি জন্মগ্রহণ করেছেন 1819 সালে এবং মৃত্যুবরণ করেছেন 1901 সালে। দেখো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাচীনকালে নারীরা ছিল খুবই অবহেলিত, কিন্তু এসবের পরেও কিছু কিছু নারীরা ছিল ব্যাপক ক্ষমতাশালী। এই নারীগুলা ছিল সে সময় অনেক ক্ষমতাশালী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা অনেকগুলো পাশাপাশি নারী পুরুষের ছবি দেখতে পাচ্ছি। দেখো, সাম্যবাদী কবি কি বলছে, সাম্যবাদী কাজী নজরুল ইসলাম নর নারী উভয়কে আলাদাভাবে দেখেননি। তিনি বলেছেন, সকলেরই এক পরিচয়,
তারা মানুষ। তাই দেখো পাশাপাশি সবাই। শিক্ষার্থীবৃন্দ জোড়ায় কাজ নাও, আমরা জোড়ায় কাজ নিতে পারছি না, সবাই নিজ নিজ বাসায় একা আছি, তাই কাজটা নিজ নিজ খাতায় করো। শ্রেণীতে উপস্থাপন করা হয়েছে এমন নারী ছাড়া বিশ্বের 5 জন বিখ্যাত নারীর নাম জোড়ায় আলোচনা করো। শিক্ষার্থীবৃন্দ এখানে একটা বিশ্ব মানচিত্রের ছবি দেখতে পাচ্ছ। দেখো এখানে পৃথিবীতে প্রতিটি মহান সৃষ্টি ও কল্যাণে নারী ও পুরুষের অবদান সমান। এখানে দেখো ছবিতে দেখতে পাচ্ছ, এখানে পুরুষ যতজন আছে নারীও ততজনই আছে। এর প্রত্যেকটা জায়গায় নারী এবং পুরুষের অবদান সমান। এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, নিশ্চয়ই এই ছবিটি তোমরা চিনতে পারছো, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ছবি। এখানে মেয়েরা দেখো কৃষিকাজ করছে। তাই বলছে যে মানব সভ্যতা নির্মাণে নারীর অবদান অনেক বেশি। এমনকি কৃষি কাজের সূচনাও প্রথমে নারীরাই করেছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো ইতিহাসের পাতায় পুরুষের কথা যতটা লেখা আছে নারীর কথা ততটা নাই। দেখো এখানে বলা হয়েছে হাজী শহীদুল্লাহ, চিত্তরঞ্জন দাস, অরবিন্দ ঘোষ, নেতাজি সুভাষচন্দ্র বসু, রাসবিহার বসু, ক্ষুদিরাম বসু, মাস্টারদা সূর্য সেন, প্রফুল্ল চাকি, মাইকেল, প্রীতিলতা ওয়াদ্দেদার, রবীন্দ্রনাথ আর কামিনী রায়। এখানে দেখো যত পুরুষের কথা বলা হয়েছে তত কিন্তু নারীর কথা বলা হয়নি ছবিতে, দেখেছো? তাতে বুঝতে পারছো যে নারী এবং পুরুষকে সে সময় সমানভাবে দেখা হতো না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি দলীয় কাজ নাও। দলীয় কাজটি তোমরা নিজ নিজ খাতায় করবে, যেহেতু তোমরা নিজ নিজ বাসায় অবস্থান করছো, স্কুলে আসতে পারছো না। দেখো বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। উদ্দীপকটির তাৎপর্য দেওয়ালে আলোচনা করে উপস্থাপন করো। এখন নারী নির্যাতন কিন্তু দেখো এখানে একটি নারী নির্যাতনের ছবি দেখতে পাচ্ছ, আর এখানে দেখো একটা নারী নতুন সূর্য উঠেছে সকালবেলা, দেখো জয়ের হাত তুলে দাঁড়িয়ে আছে। দেখো কি বলছে যে নারীর উপর আর নির্যাতন চলবে না, তার অধিকারকে ক্ষুণ্ণ করা যাবে না, সময় এসেছে নারী অধিকার আদায়ের। এখন নারীরা প্রতিবাদী হয়েছে, তার অধিকার আদায় করতে শিখেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ যে আমরা নারী কবিতাটি আলোচনা করলাম, বিশ্লেষণ করলাম, জানলাম, সেখান থেকে আমি তোমাদের জন্য কিছু মূল্যায়নমূলক প্রশ্ন নিয়ে এসেছি। এসো আমরা সেই মূল্যায়নমূলক প্রশ্নতে গুলো দেখি। কাজী নজরুল ইসলামের জন্ম কত সালে? 1889 সালে, 1899, 1972, 1976। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসো সঠিক উত্তরটি জেনে নিন। সঠিক উত্তরটি হচ্ছে 1899। 1899 সালে কাজী নজরুল ইসলামের জন্ম হয়েছিল। 2 নম্বর প্রশ্নটি দেখো, নারী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, ছায়ানট। এসো আমরা সঠিক উত্তরটি জেনে নিই। দেখো সাম্যবাদী, নারী কবিতাটি হচ্ছে সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 3 নম্বর প্রশ্নটি দেখি। নারী কবিতা অবলম্বনের সমাজ নারীকে মুক্তি দিতে পারে যে বিষয়ে? সচেতনতা, শিক্ষা, অধিকার বোধ। এসো আমরা সঠিক উত্তরটি দেখি। ক না খ না গ না ঘ? সঠিক উত্তরটি হচ্ছে ঘ নাম্বার, 1, 2 ও 3। অর্থাৎ সচেতনতা বৃদ্ধি করতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে, আর অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। দেখো শিক্ষার্থীবৃন্দ, আরেকটি প্রশ্ন দেখো, সে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা ছিল দাসী। কার দাসী ছিল? নারীর, পুরুষের, ধনীদের না দাসদের? এসব শিক্ষার্থীবৃন্দ আমরা সঠিক উত্তরটি জেনে নিই। দেখো পুরুষের দাসী ছিল নারীরা।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রায় ক্লাস শেষের পথে চলে এসেছি। এসো আমরা একটি বাড়ির কাজ নেই। খাতা কলম বের করো। মানব সভ্যতা নির্মাণে পুরুষ ও নারীর অবদান সমান কথাটির যথার্থতা বিশ্লেষণ করে 15 লাইনের একটি অনুচ্ছেদ লিখে আনবে। স্কুল খুললে আমরা খাতাগুলো মূল্যায়ন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা যে নারী কবিতাটি পড়ালাম তাতে তোমরা নিশ্চয়ই সুন্দরভাবে বুঝতে পেরেছো। এই ক্লাসে তোমরা বাড়িতে আরো ভালো করে লেখাপড়া করবে, ভালোভাবে জানবে, এবং সবাই তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, এবং করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলো, এবং আমরা আবার এসো আমরা মাদককে না বলি। সবাইকে তোমাদের ধন্যবাদ। আল্লাহ হাফিজ।